সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। এদিকে হঠাৎ কেন হেরে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের। জানাবো পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রোসির। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে 1160 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুমের তথ্য অনুযায়ী গত 1 অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 110 জন ইসরায়েলি সেনা নিহত এবং 1150 জন আহত হয়েছে। একই সময়ে দখলদার বাহিনীর 48টি মেরকাবা ট্যাঙ্ক, 9টি সামরিক বুলডোজার, 2টি হামার গাড়ি, 2টি সাজোয়া যান এবং 2টি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ। এছাড়াও 6টি হারমেস 450 ড্রোন, 2টি হারমেস 900 ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 3544 জন লেবানিজ নিহত এবং 15036 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার, যেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধ করতে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলে অভিযোগ করছে লেবাননের মানবাধিকার সংস্থাগুলো। হঠাৎ কেন হেরে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কা করছেন। মঙ্গলবার রাতে ফক্স নিউজকে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। ওই সাক্ষাৎকারের বরাতে এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। জেলেনস্কি বলেছেন, যুদ্ধে সবচেয়ে বেশি সাময়িক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। মার্কিনিরা আমাদের প্রধান সামরিক সমর্থক। তহবিল বন্ধ হলে যুদ্ধে ইউক্রেন হেরে যাবে। ইউক্রেনের নেতা বলেন, এটি খুব বিপজ্জনক হবে যদি আমরা ইউরোপে ঐক্য হারিয়ে ফেলি। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য। জেলেনস্কির এই আশঙ্কার পেছনে রয়েছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি এবার হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। তার আগেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার চালিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধে টাকা খরচের পরিবর্তে আমেরিকানদের জীবনযাত্রার উন্নতির জন্য করদাতাদের অর্থ ব্যবহার করবেন তিনি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের 24 ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছেন, যদিও কিভাবে এটি সম্ভব করবেন তা বলেননি। তবুও ইউক্রেন আতঙ্কে আছে, কারণ ট্রাম্প ইউক্রেনকে সহায়তা বন্ধের মাধ্যমে এ যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রয়েছে। আর এর অর্থ হল ইউক্রেনের পরাজয়। জেলেনস্কি ফক্স নিউজকে বলেন, যদি তারা তহবিল কমিয়ে দেয়, আমি মনে করি আমরা হারব, কিন্তু অবশ্যই আমাদের টিকে থাকতে হবে। আমরা লড়াই করব। আমাদের অস্ত্র উৎপাদন হচ্ছে, তবে এটি জয়ের জন্য যথেষ্ট নয়। এটি ইউক্রেনের নিজস্ব অস্ত্র। মনে হয় বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। সহায়তা তহবিল না কমিয়ে ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে পুতিনকে চাপ দিতে পারেন। এতে তিনি সক্ষম হবেন কিনা জানতে চাইলে জেলেনস্কি বলেন, এটি সহজ হবে না। তবে হ্যাঁ, এটা তিনি করতে পারেন, কারণ ট্রাম্প পুতিনের চেয়ে শক্তিশালী। পুতিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শক্তি, কর্তৃত্ব ও অস্ত্র রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে হারের আশঙ্কায় নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা। সেই অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন তিনি। মনে করা হচ্ছে, ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিগ্রিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে মস্কো। মঙ্গলবার যুদ্ধের 1000তম দিবস পার করছে রাশিয়া ইউক্রেন। আজকের দিনেই পুতিন তার দেশের পরমাণু নীতি হালনাগাদ করে এই ডিগ্রিতে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্র পেসকভ। নতুন এই ডিগ্রিতে বলা হয়েছে, যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। বিশ্বব্যাপী যুদ্ধ সহিংসতা এখন আর আগের মতো নেই। এখন সম্মুখ যুদ্ধের ধারণা থেকে বের হয়ে আসছে বিশ্ব। বিমান হামলা এবং বিভিন্ন আধুনিক রণকৌশলে মনোযোগী হয়েছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। পারমাণবিক বোমা হামলার শকওয়েভ ও তেজস্ক্রিয়তার নানা হুমকি থেকে রক্ষা পেতে সুরক্ষিত আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। জরুরি বিষয়ক মন্ত্রণালয় গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে,
কেওবিএম নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক হামলা হলে বিপর্যয় থেকে ৪৮ ঘণ্টা সুরক্ষা দিতে পারবে। এসব আশ্রয়কেন্দ্র বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপ, বিপজ্জনক রাসায়নিক ও অগ্নিকাণ্ডের প্রভাব থেকে সুরক্ষা দিতে সক্ষম। কেওবিএম দেখতে অনেকটা জাহাজের কন্টেনারের মতো। এর দুটি মডিউল রয়েছে। এ ধরনের আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে অন্তত ৫৪ জন আশ্রয় নিতে পারেন। এছাড়া অপরটি কারিগরি ব্লক হিসেবে ব্যবহৃত হয়। একটি আশ্রয়কেন্দ্রে একাধিক মডিউল যুক্ত করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানের সংকটের সঙ্গে এই আশ্রয়কেন্দ্র নির্মাণের কোনো সম্পর্ক নেই। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে তাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ এই হামলা হয়। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে। ৫টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমে উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনও ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এ হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রোসির। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবির বিরোধিতা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তার বাহিনী ২৬ অক্টোবর ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছেন। তিনি এটি মিথ্যা কথা বলেছেন। ইরানে দীর্ঘকাল ধরে কোনো পারমাণবিক কার্যকলাপ ছিল না। তাদের এ বিষয়ক কার্যক্রম সুদূর অতীতে ছিল। এদিকে গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের অদূরে পারচিনে অবস্থিত তালেগান ২ নামের একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বলে মাত্র ৩ দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস। এই প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত এ ব্যাপারে মুখ খুললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগ পর্যন্ত অবশ্য এই হামলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া বক্তৃতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনা ছিল এই হামলার টার্গেট। এ ব্যাপারে জেরুজালেম পোস্টে তাদের প্রতিবেদন উল্লেখ হয়েছে। নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে বলেছেন, এটা কোনো গোপন বিষয় নয়। ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে তিনি এই পরমাণু স্থাপনা হামলার ব্যাপারে আর বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি। ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে গত ১ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সব মিলিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এর জবাবে গত ২৬ অক্টোবর ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল এসব হামলা চালানোর দাবি করলেও সে সময় কোনো জ্বালানি কিংবা পরমাণু স্থাপনায় হামলার টার্গেট করা হয়েছে এমন দাবি থেকে বিরত থাকে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এই হামলায় ইরানের ৩টি সোভিয়েত নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অবশ্য নেতানিয়াহুর এসব দাবির ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি ইরান। ইরানের রাজধানী তেহরান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পারচিন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেগান ২ গবেষণাগার। সেখানে ইরান অত্যন্ত গোপনে পরমাণু অস্ত্রের গবেষণা চালাচ্ছিল বলে এক্সিওস এর কাছে দাবি করেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। হামলায় পরমাণু অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতি ধ্বংস করা হয় বলে দাবি করেছেন তারা। পশ্চিমা বিশ্বের সাথে সমঝোতার অংশ হিসেবে ২০০৩ সালে পরমাণু কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ইরান। তার আগে দেশটির পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো পারচিন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেগান ২ গবেষণাগারটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির উদ্ধৃতি দিয়ে এক্সিওস জানায়, পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরকের পরীক্ষাগার হিসেবে ইরান গোপন এই গবেষণাগারটিকে ব্যবহার করত। পাশাপাশি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত তালেগান ২ কমপ্লেক্স ভবনের স্যাটেলাইট থেকে তোলা ছবি রয়েছে বলে এক্সিওসকে জানায় ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি।